গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। পড়ছি এর সপ্তম ও শেষ পর্ব। আমরা স্ট্রেচারের প্ল্যাটফর্মের উপর শুয়ে রেলগাড়ির জন্য অপেক্ষা করছি। বৃষ্টি পড়ছে, স্টেশনে একটা চালাও নেই। আমাদের পরিচ্ছদগুলোও বড় পাতলা। প্রায় 2 ঘন্টা ধরে আমরা অপেক্ষা করছি। সার্জেন্ট মেজর যেন মায়ের মতো করে আমাদের দেখছেন। আমি আমাদের মতলব তখনও ভুলিনি। এক আধবার তাকে চুরুটের প্যাকেটটা দেখাচ্ছি। একটা চুরুট তাকে আগাম দিল, আর তার বদলে তিনি আমাদের একটা বর্ষাতির টুকরো চাপা দিয়ে রেখে গেলেন। সকালে যখন গাড়ি এসে পৌঁছয় ততক্ষণে স্ট্রেচারগুলো বৃষ্টিতে ভিজে সপসপ করছে। যাতে আমরা দুজনে এক গাড়িতে উঠতে পারি, সার্জেন্ট মেজর তার ব্যবস্থা করে দেন। একদল রেড ক্রস নার্স। ক্রোপ নিচে শোয়, আমি তার উপরের বিছানায়। আমি চেঁচিয়ে উঠি, কি সর্বনাশ! সিস্টার জিজ্ঞেস করেন, কি হয়েছে? আমি বিছানাটার দিকে তাকাই। দুধের মতো সাদা চাদর দিয়ে ঢাকা, ইস্ত্রির দাগ পর্যন্ত এখনো ওঠেনি। আর আমার গায়ের জামা প্রায় 6 সপ্তাহ ধরে কাঁচাই হয়নি। ধুলো কাদায় ময়লায় কিটকিট করছে। সিস্টার জিজ্ঞেস করেন, আপনি কি নিজে নিজে উঠতে পারছেন না? আমি ঘামতে ঘামতে বলি, তা পারছি, কিন্তু ওই বিছানার চাদরটা আগে তুলে নিন। কেন? আমি ইতস্তত করে বলি, তাই তো, বিছানার চাদরটা যে ময়লা হবে, তাতে কিছু এসে যাবে না, আমরা আবার কেচে নেব। আমি ব্যস্ত হয়ে বলি, না না, তা নয়, এত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার উপযুক্ত আমি নই। আপনারা সেখানে খানার মধ্যে পড়ে থাকতে পারেন, আর আমরা এখানে এক টুকরো কাপড় কেচে নিতে পারবো না? না, সে কথা বলছি না। কি বলছেন? শেষটা নিতান্তই বলিয়ে ছাড়ছে। বললুম, গায়ের উকুনগুলোর কথা ভাবছিলুম। তিনি হেসে বললেন, বেশ তো, আজকের মতো ওরাও একটু ভালো বিছানায় শুয়ে নিক। তবে চুকিয়ে গেল। আমি এক লাফে বিছানায় উঠে পড়ে গায়ে চাদর টেনে দিই। গা ঢাকা চাদরের উপর একটা হাত এসে হাতড়াতে থাকে, সার্জেন্ট মেজর। তিনি সিগারগুলো নিয়ে চলে যান। 1 ঘন্টা পরে আমরা টের পাই যে আমাদের গাড়ি ছেড়েছে। জেগে জেগে রাত কাটাই। ক্রোপও অস্থির হয়ে রয়েছে। লোহার উপর দিয়ে মসৃণভাবে গড়িয়ে গড়িয়ে ট্রেন চলছে। ট্রেন চলেছে খুব আস্তে আস্তে, জায়গায় জায়গায় থামছে। ইতিমধ্যে যারা মারা পড়ছে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। আলবার্টের জ্বর ভাব হয়েছে, আমারও যন্ত্রণা হচ্ছে। আরও মুশকিল হচ্ছে, প্লাস্টারের তলায় এখনও উকুন রয়েছে। তারা কটকট করে কামড়াচ্ছে, অথচ চুলকোবার উপায় নেই। আমরা দিনের বেলা ঘুমোই। জানলার ভিতর দিয়ে গ্রামের দৃশ্য ছবির মতো একটার পর একটা ভেসে যায়। তৃতীয় দিন রাত্রে আমরা হ্যাপস্ট্রালে এসে পৌঁছই। আমি সিস্টারদের কাছে শুনি অ্যালবার্টকে তার জ্বরের জন্য পরের স্টেশনে নামিয়ে দেওয়া হবে। আমি শুধুই, এ ট্রেন কতদূর অবধি যাবে? কলোনি অবধি। আমি বলি, অ্যালবার্ট, আমরা এক জায়গাতেই নামব, দেখো তার বন্দোবস্ত করছি। একজন সিস্টার পাশ দিয়ে যাবার সময় নিঃশ্বাস বন্ধ করে মুখ চোখ ফুলিয়ে লাল করে ফেলি। তিনি থেমে বলেন, তোমার কি কষ্ট হচ্ছে? আমি গুঙিয়ে বলি, হ্যাঁ, হঠাৎ কেমন। তিনি আমার বগলের তলায় একটা থার্মোমিটার দিয়ে চলে যান। এখন কি করা দরকার তা যদি না বুঝি, তো এতকাল কাঠের সাকৃতি করাই বৃথা। বগলের তলায় থার্মোমিটারটা রেখে আঙুল দিয়ে ক্রমাগত টোকা দিতে থাকি। তারপর একটা ঝাঁকুনি দিই। 100.2 ডিগ্রি অবধি উঠিয়েছি, কিন্তু এ যথেষ্ট হল না। সাবধানে একটা দেশলাই জ্বালিয়ে ধরলে এক লাফে 101.6 ডিগ্রি। সিস্টার এসে পৌঁছতেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকি। শূন্য দৃষ্টিতে তাকাতে থাকি। বিছানার উপর ছটফট করতে করতে বলি, আর আমি সহ্য করতে পারছি না। এক টুকরো কাগজে তিনি আমার নম্বর টুকে নেন। আলবার্ট আর আমি এক স্টেশনে নেমে পড়ি। একটা ক্যাথলিক হাসপাতালে আমরা দুজনে এক ঘরে থাকি। আমাদের মস্ত সৌভাগ্য যে একই জায়গায় উঠতে পেরেছি। ক্যাথলিক রুগ্নাবাসগুলোর ভালো ব্যবহার এবং ভালো খাবারের জন্য খ্যাতি আছে। আজ আর আমাদের পরীক্ষা করা হয় না, তার কারণ ডাক্তারের সংখ্যা বড় কম। প্রায় রবারের চাকাওয়ালা ট্রলি বারান্দা দিয়ে আনাগোনা করছে। রাত্রে বড় গোলমাল হয়, কেউ ঘুমোতে পারে না। ভোরের দিকে একটু ঢুলুনি আসে। সকালের আলোর সঙ্গে সঙ্গে আমি জেগে উঠি। দুয়ারটা খোলা রয়েছে, বারান্দা থেকে একটা শব্দ আসে। অপর সকলেও তাতে জেগে ওঠে। একজন রোগী, যে এখানে 2 দিন ধরে রয়েছে, সে বুঝিয়ে বলে, ওইখানে বারান্দায় সিস্টাররা রোজ ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে আপনারাও তার ভাগ পেতে পারেন, তাই দরজাটা খুলে রাখা হয়। জিনিসটা যদিও ভালোর জন্য করা হয়েছে, তবু আমাদের মাথা ধরে যায়।
আমি বলি, কি জ্বালা। ঠিক যেই ঘুমটি এসেছে আর অমনি সে জবাব দেয়, এখনো যারা অল্প স্বল্প চোট টোট পেয়েছে তাদেরই আনা হয় কি না, সেই জন্যে ওরা এরকম করে। আলবার্ট গঙিয়ে ওঠে। আমি ক্রুদ্ধ হয়ে চেঁচিয়ে উঠি, ওখানকার গোলমাল থামাও। 1 মিনিট পরে একজন সিস্টার প্রবেশ করেন। একজন বলে, দরজাটা বন্ধ করে দিবেন কি? তিনি বলেন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তাই দরজা খুলে রাখা হয়েছে, কিন্তু আমরা যে ঘুমোতে চাই। তিনি হেসে বলেন, ঘুমের চেয়ে ঈশ্বরের প্রার্থনা ভালো, তাছাড়া 7টা তো বেজে গেছে। আলবার্ট আবার গঙিয়ে ওঠে। আমি খেকিয়ে উঠে বলি, দরজা বন্ধ করো। তিনি বিচলিত হয়ে ওঠেন। আমাদের অভিযোগ তিনি বুঝতে পারেন না। বলেন, আমরা যে আপনাদের জন্যই প্রার্থনা করছি। তা হোক, দরজা বন্ধ করো। তিনি দরজা খোলা রেখেই চলে যান। প্রার্থনা চলতে থাকে। আমি ক্রোধে অন্ধ হয়ে বলি, আমি 3 অবধি গুনব, তার মধ্যে যদি বন্ধ না হয় তো যা হয় কিছু ছুঁড়ে মারব। আরও একজন বলে, আমিও। আমি 5 অবধি গুনি। তারপর একটা বোতল তুলে নিয়ে লক্ষ্য করে দরজার ফাঁক দিয়ে বারান্দায় ছুঁড়ে দিই। 1000 টুকরোয় সেটা চূর্ণ হয়ে যায়। প্রার্থনা থেমে যায়। একজন সিস্টার এসে আমাদের ভর্ৎসনা করতে থাকেন। আমরা গর্জে উঠি, দরজা বন্ধ করে দাও। তাঁরা পিছিয়ে যান। যিনি প্রথমে এসেছিলেন তিনি সবশেষে ঘর ছেড়ে যান। অবিশ্বাসী নাস্তিক বলে তিনি দরজা বন্ধ করে দেন। দুপুরবেলা হাসপাতাল পরিদর্শক এসে আমাদের তিরস্কার করতে থাকেন। তিনি আমাদের গরাদের ভয় দেখান। তাকে আমরা বকে যেতে দিই। তিনি জিজ্ঞেস করেন, কে বোতল ছুঁড়েছিল? আমি স্বীকার করব কি করব না এটা স্থির করবার আগেই কে একজন বলে, আমি ছুঁড়েছিলুম। খোঁচা খোঁচা দাড়িওয়ালা একজন লোক উঠে বসে। সকলেই উত্তেজিত হয়ে ওঠে। কেন ও তা স্বীকার করতে গেল? তুমি? হ্যাঁ, অকারণে আমাদের ঘুম ভাঙিয়ে দেওয়া হয়েছিল বলে আমি বিরক্ত হয়েছিলুম। আমার মাথার ঠিক ছিল না। তোমার নাম কি? ইয়োসেফ হামারেখ। পরিদর্শক চলে যান। আমরা সবাই উৎসুক হয়ে বলি, কেন তুমি বললে যে তুমি ছুঁড়েছ? তুমি তো আসলে ছোঁড়োনি। সে বলে, তাতে কিছু এসে যাবে না, আমার একটা পাগলামির ছাড়পত্র আছে। তখন আমরা বুঝতে পারি পাগলামির ছাড়পত্র যার আছে সে নিজের ইচ্ছামতো যা খুশি করতে পারে। সে বুঝিয়ে বলে, আমার মাথার খুলি অল্প ফেটে গিয়েছিল, সেই থেকে ওরা আমাকে একটা ছাড়পত্র দিয়েছে। তাতে বলেছে যে সময়ে সময়ে আমি এমন ব্যবহার করতে পারি যার জন্য আমাকে দায়ী করা যাবে না। সেই থেকে আমি খুব মজায় আছি, কেউ আমায় বিরক্ত করতে সাহস পায় না। আমরা আনন্দে আত্মহারা হই। ইয়োসেফ হামারেক যদি আমাদের মধ্যে থাকে তো আমরা যা খুশি করতে পারি। আমাদের ঘরে 8 জন লোক। পেটের, তার মাথায় কালো কোঁকড়া চুল। তার ফুসফুস বেশি রকম জখম হয়েছে। তারই আঘাতটা সবচেয়ে খারাপ। তার পাশেই ফ্রান্টাস ভেকরেট। তার একটা হাতে গুলি লেগেছিল। প্রথমে চোটটা তত খারাপ বোধ হয়নি, কিন্তু 3য় দিন রাত্রে সে আমাদের ডেকে ঘণ্টা টিপতে বললে। তার মনে হচ্ছে যেন শিরা ছিঁড়ে রক্ত পড়ছে। আমি জোরে ঘণ্টা বাজিয়ে দিই। রাত্রে সিস্টার আসেন না। রাত্রিবেলা আমরা তার উপর বড় বেশি অত্যাচার করছি, কারণ আমাদের টাটকা ব্যান্ডেজ করা হয়েছে। যন্ত্রণা বড় বেশি হচ্ছে। কেউ তার পাটা এরকমভাবে রাখতে চায়, ওরকমভাবে। আর একজন জল খেতে চায়, অপর একজন বালিশটা ঠিক করে দিতে বলে। শেষটা মোটাসোটা বুড়ি নার্সটি বিরক্ত হয়ে দরজা বন্ধ করে চলে যান। এবারেও তিনি ভাবছেন আগেরই মতো তাঁকে ডাকা হচ্ছে, তাই তিনি আসছেন না। আমরা অপেক্ষা করি। ফ্রান্স বলে, আবারও বাজাও। আমি বাজাই, তবু তিনি দেখা দেন না। আমাদের এই তল্লাটে মাত্র একজন রাত্রের সিস্টার। হয়তো তিনি কোনো কাজে অন্য ঘরে গেছেন। আমি জিজ্ঞেস করি, ফ্রান্স, তুমি ঠিক বুঝছো তোমার রক্ত পড়ছে? তা নইলে আমাদের আবার গালাগালি খেতে হবে। আমার ব্যান্ডেজ তো ভিজে গেছে, কেউ কি একটা আলো জ্বালতে পারে না? তারও উপায় নেই। আলোর চাবিটা দরজার কাছে। আমাদের মধ্যে কেউই উঠে দাঁড়াতে পারে না। আমি বুড়ো আঙুল দিয়ে ঘণ্টার বোতাম ঘন ঘন টিপতেই থাকি। হয়তো সিস্টার ঘুমিয়ে পড়েছেন। সারাদিন ওদের এত খাটতে হয় যে ওরা আর পেরে ওঠেন না। তার উপর সেই অফুরন্ত উপাসনা। পাগলামির ছাড়পত্রওয়ালা ইউসেফ হামারেক বলে, একটা বোতল ছুঁড়ে ভাঙব? ঘণ্টা শুনতে পাচ্ছে না যখন, ওটাই কি শুনতে পাবে? অবশেষে দরজাটা খুলে যায়। বৃদ্ধা মহিলাটি গজগজ করতে করতে ঢোকেন। ফ্রান্সের অবস্থা দেখে তিনি বলেন, আমায় খবর দেওয়া হয়নি কেন? সেই থেকে ঘণ্টা বাজাচ্ছি, আমরা কি হাঁটতে পারি কেউ? অতি বিশ্রী রকম তার রক্ত ঝরতে থাকে। সিস্টার ভালো করে পটি বেঁধে দেন।
সকালবেলা আমরা তার মুখের দিকে তাকাই, তার মুখ শীর্ণ হলুদ বর্ণ হয়ে গেছে, অথচ সন্ধ্যাবেলায় সেই মুখ বেশ সুস্থ ছিল। ফ্রান্স ভেক্টের আর শক্তি ফিরে পায় না। একদিন তাকে আমাদের ঘর থেকে বার করে নিয়ে যাওয়া হয়, আর সে ফিরে আসে না। ইউসেফ হামারেক সব বোঝে। সে বলে, আমরা আর ওকে দেখতে পাব না, ওরা ওকে মুর্দ ঘরে নিয়ে গেছে। ক্রোপ জিজ্ঞেস করে, মুর্দ ঘর? তার মানে? মুমূর্ষুদের ঘর। সে আবার কি? এই বাড়ির এক কোণে একটা ছোট্ট ঘর আছে। যে পটল তোলবার জোগাড় করে তাকে ওই ঘরে নিয়ে যাওয়া হয়। সে ঘরে দুটি মাত্র বিছানা। সেই ঘরকে লোক মুমূর্ষুদের ঘর বলে। কিন্তু কেন এমন করে? হয়তো মরবার পর আর বেশি খাটতে হবে না তাই। ওই ঘরের পাশেই শবাগার, সেটা একটা সুবিধে। তাছাড়া অন্য রোগীরা যাতে চোখের সামনে মৃত্যু না দেখতে পায়, এও বটে। আর ওরা ভালো করে পরিচর্যা করতে পারে। এ ঘরের কথা কি সবাই জানে? যারা এখানে অনেকদিন ধরে আছে তারা জানে। বিকেলবেলা ফ্রান্স ভেক্রের যে খাটে ছিল সেই খাটে নতুন রোগী আনা হয়। দুদিন পরে সেই নতুন লোকটিকেও নিয়ে চলে গেল। তারপর পেটের অবস্থা খারাপ হতে লাগল। একদিন তার বিছানার পাশে এসে ট্রলি দাঁড়াল। সে শুধোয়, কোথায়? ব্যান্ডেজের ঘরে। তাকে তুলে নেওয়া হলো। কিন্তু সিস্টার একটা ভুল করলেন। যাতে দুবার আসতে না হয়, ফুক থেকে তার জামাটাও তুলে ট্রলির উপর রাখলেন। পেটর তৎক্ষণাৎ বুঝতে পেরে ট্রলি থেকে গড়িয়ে নেমে পড়বার চেষ্টা করতে লাগল। বললে, আমি এখানেই থাকব। তারা তাকে ঠেসে ধরলে। সে ক্ষীণ গলায় চিৎকার করতে লাগল, আমি মুর্দা ঘরে যাব না। সিস্টার বললেন, আমরা ব্যান্ডেজের ঘরে যাচ্ছি। তবে আমার জামাটা শুদ্ধ নিলে কেন? সে আর কিছু বলতে পারে না। ভাঙা গলায় ফিসফিস করে বলে, এইখানে থাকব। তারা কিছু না বললে ওকে ঠেলে নিয়ে চলে যায়। দরজার কাছে সে উঠবার চেষ্টা করে। তার কালো কোকড়ানো চুল দুলে ওঠে। তার চোখ জলে ভরা। হাঁপাতে হাঁপাতে বলে, আমি ফিরে আসব, আমি আবার ফিরে আসব। দরজা বন্ধ হয়ে যায়। আমরা সকলেই উত্তেজিত হয়ে উঠেছি, কিন্তু কেউ কিছু বলিনি। শেষে ইউসেফ বলে, ফিরে আসব অনেকেই বলেছে, যে একবার ওখানে যায় আর সে ফিরে আসতে পারে না। আমার ঘা অস্ত্র করা হয়। তার ফলে দুদিন ধরে আমি বমি করতে থাকি। সার্জনের সেক্রেটারি বলেন যে আমার হাড় কোনো মতেই মুখে মুখে জোড়া লাগতে চাইছে না। আর একজনেরও এরকম বেডোল হয়ে গেছে। ঘা মেরে তার হাড় আবার ভেঙে দেওয়া হয়েছে। বীভৎস ব্যাপার। আলবার্টের অবস্থা বড় ভালো নয়। তার পাখানা কেটে বাদ দিয়েছে। এখন সে প্রায় কথা কয়ই না। একবার বললে তার রিভলভারটা পেলেই নিজেকে গুলি করবে। একদল নতুন লোক এসে পৌঁছয়। আমাদের ঘরে দুজন অন্ধ আসে। তাদের মধ্যে একটি ছোকরা বেশ ভালো গাইতে পারে। খাওয়াবার সময় সিস্টাররা কখনো সঙ্গে ছুরি আনতেন না, কারণ সে একবার একটা ছুরি ছুঁ মেরে নেবার চেষ্টা করেছিল। এই সতর্কতা সত্ত্বেও এক ঘটনা ঘটে যায়। সন্ধ্যাবেলা যখন তাকে খাওয়ানো হচ্ছে, হঠাৎ কিসের ডাকে সিস্টার প্লেট আর কাঁটা টেবিলের উপর রেখে চলে যান। সেই সুযোগে হাতড়ে কাঁটাটা তুলে নিয়ে সজোরে কলজের উপর বসিয়ে দেয়। তারপর একটা জুতো তুলে নিয়ে প্রাণপণে কাঁটার উপর ঠুকতে থাকে। আমরা সাহায্যের জন্য চিৎকার করে উঠতে তিনজন লোক এসে কাঁটাটা কেড়ে নেয়। ভোঁতা কাঁটাটা বেশ গভীরভাবে ঢুকে গিয়েছিল। সে আমাদের সারা রাত এমন গালাগালি দিতে থাকে যে আমরা ঘুমোতে পারি না। সকালবেলা তার চোয়াল আটকে যায়। আবার খাট খালি হতে থাকে। দিনের পর দিন যন্ত্রণায়, ভয়ে, গোঙানিতে আর মৃত্যুর ঘরঘরানিতে কেটে যায়। মুর্দা ঘরে আর কুলোয় না। রাত্রে আমাদের ঘরের মধ্যেই লোক মরতে থাকে। এত মরতে থাকে যে সিস্টাররা তাদের সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠেন না। কিন্তু হঠাৎ একদিন আমাদের ঘরের দরজা খুলে গিয়ে একটা চ্যাপ্টা ট্রলি ঘরের মধ্যে ঢুকতে থাকে। স্ট্রেচারের উপর পাংশুবর্ণ রোগবিজয়ী পেটর খাড়া হয়ে বসে। সিস্টার আনন্দিত মুখে তাকে আগেকার বিছানায় তুলে রেখে চলে যান। সে মুর্দা ঘর থেকে ফিরে এসেছে। আমরা বহুদিন থেকে ভাবছি সে মরে গেছে। সে চারিদিকে চেয়ে বলে, এখন এবার কি বলতে চাও? ইউসেফকেও স্বীকার করতে হলো এরকমটি আর সে কখনো দেখেনি। ক্রমে ক্রমে আমাদের দু একজন সাহস করে উঠে দাঁড়াই। এদিকে ওদিকে ঘোরবার জন্য আমাকে একজোড়া ক্রাচেস দেওয়া হয়, কিন্তু আমি সেগুলোকে বেশি ব্যবহার করি না। ঘরের মধ্যে যখন আসি, চলে বেড়াই, তখন আলবার্টের দৃষ্টি আমার অসহ্য লাগে। এমন অদ্ভুত চোখে চায়। ওর সামনে আমার হাঁটতে বাধো বাধো ঠেকে। কাজেই আমি বারান্দায় বেরিয়ে যাই, সেখানে স্বাধীনভাবে চলতে পারি। পেটে, শিরদাঁড়ায়, মাথায় যাদের চোট লেগেছে আর যাদের দু হাত কি দু পা কেটে বাদ দেওয়া হয়েছে, তারা আমাদের নিচের তলায় থাকে।
আমাদের ডান দিকের ওয়ার্ডে যারা চোয়ালে ঘা খেয়েছে, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়েছে, নাক কান বা গলায় আহত হয়েছে, তারা আছে। বাঁ দিকে যারা কানা, যাদের ফুসফুসে, পাছার গাঁটে বা তলপেটে ক্ষত হয়েছে, তারা আছে। এখানে এসে বোঝা যায় মানুষের দেহের কত জায়গায় না আঘাত লাগতে পারে। এটা তো মাত্র একটা হাসপাতাল। এরকম শত সহস্র হাসপাতাল জার্মানিতে আছে, শত সহস্র ফ্রান্সে, শত সহস্র রাশিয়া আছে। হাজার হাজার বছর ধরে মানুষ সভ্যতার জন্য এত চিন্তা করলে, এত কাজ করলে, এত লেখা লিখলে, এই হাজার হাজার যন্ত্রণাগারের রক্তস্রোত বন্ধ করতে পারলে না। সমস্তই মিছে হল। একটা হাসপাতাল দেখলেই বোঝা যায় যুদ্ধ জিনিসটা কি। কয়েক সপ্তাহ পরে আমাকে প্রত্যেক সকালে পাটে পাতে যেতে হয়। সেখানে ক্রমে ক্রমে আমি স্বাভাবিকভাবে পা নাড়তে শিখি। আমার হাত বহু পূর্বেই সেরে গেছে। নতুন নতুন আহতদের দল এসে পৌঁছয়। এখন আর কাপড়ের তৈরি ব্যান্ডেজ আসছে না, সাদা ক্রেপ কাগজের ব্যান্ডেজ। ফ্রন্টে আর কাপড়ের ব্যান্ডেজ নেই বললেই হয়। আলবার্টের কাটা পা বেশ শুকিয়ে আসছে। আর কয়েক সপ্তাহের মধ্যে সে নকল পা তৈরি করবার জন্য যাবে। সে আর বেশি কথা কয় না, আগের চেয়ে অনেক গম্ভীর হয়ে গেছে। কথা কইতে কইতে হঠাৎ থেমে গিয়ে সামনের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে যদি আমাদের সঙ্গে এখানে না থাকত, এতদিনে আত্মহত্যা করে ফেলত। এখন সে ভাবটা সামলে গেছে। আমরা যখন স্কেট খেলি, সে অনেক সময় বসে বসে দেখে। আমি যতদিন না বেশ সেরে উঠি, ততদিনের জন্য ছুটি পেয়ে যাই। মা আর আমায় ছেড়ে দিতে চান না। তিনি ভারী কাহিল হয়ে পড়েছেন। গেলবারের ছুটির চেয়ে এবারের ছুটি আরও অনেক খারাপ লাগল। তারপর শহর ছেড়ে আবার আমাকে লাইনে যেতে হয়। আমার বন্ধু আলবার্টের কাছ থেকে বিদায় নেওয়া বড় কঠিন হল। কিন্তু সমর বিভাগে থাকতে থাকতে এসব জিনিস অভ্যাস হয়ে যায়। আমি যখন এসেছিলাম তখন শীতকাল। তখন গোলা ফাটলে যে খটখটে মাটির চাংড়া ছিটকে উঠত, তা এত শক্ত ছিল যে গোলার টুকরোরই মতো ছিল বিপজ্জনক। এখন গাছপালা আবার সবুজ হয়ে এসেছে। একদল লোক আছে যারা নিজের মনেই থাকে। ডেটেরিং তাদের দলেরই একজন। তার দুর্ভাগ্য, সে একটা বাগানে একদিন একটা চেরি গাছ দেখতে পায়। আমরা তখন ফ্রন্ট থেকে আমাদের নতুন আখড়ায় ফিরছি। রাস্তায় একটা মোড়ে ধবধবে সাদা ফুলে ছাওয়া পাতাশূন্য একটা চেরি গাছ ভোরের আলোয় ঝলমল করছিল। সন্ধ্যের সময় ডেটেরিংকে আর দেখতে পাওয়া গেল না। শেষে সে চেরি ফুলের দুটো ডাল হাতে দেখা দিলে। আমরা তার সঙ্গে কিছু ঠাট্টা করলুম। বললুম, বিয়ে করতে যাচ্ছ নাকি? সে কোনো জবাব দিলে না। সেগুলো নিয়ে তার বিছানায় রাখলে। রাত্রে আমি একটা শব্দ শুনতে পাই। মনে হয় যেন কে জিনিসপত্র বাঁধছে। নিশ্চয়ই কিছু গোল হয়েছে, এই ভেবে তার কাছে গেলুম। ডেটেরিং ভাব দেখালে যে কিছুই হয়নি। আমি তাকে বললুম, বোকার মতো কিছু একটা করে বসো না ডেটেরিং। আহ, না না, দেখছো না আমার ঘুম হচ্ছে না তাই। আমি বললুম, তুমি চেরির ডালগুলো কি জন্য এনেছ? সে বললে, আরও কয়েকটা চেরির ডাল নিয়ে আসবো ভাবছি। তারপর একটু হেসে বললে, বাড়িতে আমার প্রকাণ্ড চেরি গাছের বাগান আছে। যখন তাতে ফুল ধরে, খড়ের মাচান থেকে সে যা চমৎকার দেখতে, এখন সেই সময় হয়েছে। আমি বললুম, তুমি হয়তো শিগগিরই ছুটি পাবে। তুমি আবার চাষা হয়ে বাড়ি ফিরে যেতে পারো। সে ঘাড় নাড়লে, কিন্তু তার মন বহু দূরে চলে গেছে। এইসব চাষারা যখন উত্তেজিত হয়ে ওঠে, তখন তাদের মুখের ভাবই কেমন যেন খানিকটা আত্মহারা, খানিকটা বিহ্বল, খানিকটা বেকুব গোছের হয়ে যায়। তার চিন্তাস্রোত থেকে তাকে টেনে আনবার জন্যে আমি এক টুকরো রুটি চাইলুম। সে কোনো কথা না বলে আমায় দিলে। কেমন সন্দেহ হয়। সাধারণত ও একটু হাত কষা। কাজেই আমি জেগে রইলুম। কিছুই ঘটল না। সকালে সে যেমনকার তেমনই রয়ে গেল। সম্ভবত সে দেখে থাকবে আমি তার উপর চোখ রেখেছি। কিন্তু পরের দিন রোল কলের সময় তার আর খোঁজ পাওয়া গেল না। এক সপ্তাহ পরে আমরা খবর পেলুম সে সামরিক পুলিশের হাতে ধরা পড়েছে। সে নাকি জার্মানির দিকে যাচ্ছিল। এরপর আর আমরা ডেটারিংয়ের কোনো খবর পাইনি। মুলের মারা গেছে। একদিন সোজাসুজিভাবে তার পেটের মধ্যে গুলি চলে যায়। সে আধ ঘণ্টা বেশ সজ্ঞানে এবং ভীষণ যন্ত্রণার মধ্যে বেঁচেছিল। মারা যাবার আগে সে আমার হাতে তার পকেট বইটা দিলে। কেমেরিখের কাছ থেকে যে বুট জুতো জোড়া সে পেয়েছিল, সে দুটোও আমায় দান করে গেল। আমার পায়ে সেটা বেশ ফিট করেছে। ইয়ার্ডেনকে আমি কথা দিয়েছি, আমার পরে সে পাবে। আমরা মুলেরকে মাটি চাপা দিলুম, কিন্তু বেশিক্ষণ তাকে নিরুপদ্রবে থাকতে হবে না, কারণ আমাদের লাইন ক্রমেই পিছিয়ে পড়ছে। ওদের দিকে অনেক ইংরাজ এবং আমেরিকান সৈন্যদল এসে পড়েছে। ওদের কর্ন বিফ এবং সাদা পাউরুটি যথেষ্ট। অনেক নতুন কামান, অনেক উড়োজাহাজ এসেছে। আর আমরা না খেয়ে খেয়ে অস্থিচর্মসার হয়ে পড়েছি।
আমাদের খাদ্যদ্রব্য এত খারাপ এবং এত ভেজাল মেশানো যে খেয়েও আমরা সুস্থ থাকি না। আমাদের কামানের গোলা খুব বেশি নেই। কামানের চোঙা গোলা ছুঁড়ে ছুঁড়ে ক্ষয়ে গেছে। কোথায় গোলা পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। কখনো কখনো হয়তো আমাদের মধ্যে এসে পড়ে। আমাদের ঘোড়া বেশি নেই। আমাদের সৈন্যেরা বালক মাত্র। তারা বন্দুক পর্যন্ত বয়ে নিয়ে যেতে পারে না, কেবল পারে দলে দলে মরতে। কাট বলে, দেখতে দেখতে জার্মানি উজাড় হয়ে যাবে। কোনোদিন যে এ কাণ্ডের শেষ হবে এ আশাও আমরা ছেড়ে দিয়েছি। মনে হয় চিরদিনই এমনই চলতে থাকবে। হয় গুলি খেয়ে মরো, নয় হাসপাতালে যাও। সেখান থেকে হাত কি পা কেটে বাদ দিয়ে বাড়ি ফিরতে পারলে ভালোই, নইলে আবার সেই ফ্রন্টলাইনের পথে। এছাড়া আর কিছুই নেই। ট্যাঙ্ক আগে একটা পরিহাসের জিনিস ছিল, এখন সেটা একটা যুদ্ধের অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। যখন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তারা লম্বা সারি বেঁধে আসতে থাকে, তখন আতঙ্কে আমাদের প্রাণ শুকিয়ে যায়। শত্রুদের যে পদাতিকরা আমাদের আক্রমণ করে তারা আমাদের মতোই মানুষ, কিন্তু এই ট্যাঙ্ক, এরা যন্ত্র। এরা যেখানে যায় ধ্বংস ছড়িয়ে দিয়ে যায়। গর্ত, গাড়, উঁচু নিচু কিছুই তাদের বাধে না। দুর্বেদ্য ইস্পাতের বর্ম পরা দৈত্যের মতো তারা মরা, আধমরা, আহত দেহগুলোকে পিষে ফেলে চলতে থাকে। এদের প্রকাণ্ড গঠনের কাছে আমাদের বন্দুকগুলো যেন দেশলাইয়ের কাঠি, কিছুই করতে পারে না। গোলা, বারুদ, বিষাক্ত গ্যাস, ট্যাঙ্কের বহর ভাঙচুর, উপবাস, মৃত্যু, আমাশা, জ্বর, বিকার, সর্দি কাশি, খুনোখুনি, দহ, জীবনের অবসান, ট্রেঞ্চ, হাসপাতাল, কবর, স্তূপ, এছাড়া আর কি থাকতে পারে তা আমরা ধারণা করতে পারিনি। একটা আক্রমণে আমাদের কোম্পানির সেনাপতি বের্টিং ধরাশায়ী হলেন। যেসব ফ্রন্টলাইনের অফিসারেরা ঘোরতর যুদ্ধের মধ্যে সবার আগে এগিয়ে যেতেন, তিনি ছিলেন তাদেরই একজন। আমাদের সঙ্গে তিনি 2 বছর ছিলেন, একটি আঁচড়ও তার গায়ে লাগেনি। কাজেই শেষ পর্যন্ত এরকম একটা কিছু আমরা আশঙ্কা করেছিলাম। বেটিংয়ের বুকে যখন আঘাত লাগল, তার একটু পরে একটা গুলির টুকরোয় তার থুতনি থেতো হয়ে যায়। সেই টুকরোটাই লেয়ারের পাছা চিরে বেরিয়ে যায়। লেয়ার কোঁকাতে কোঁকাতে হাতে ভর দিয়ে দাঁড়ায়। হু হু করে রক্ত বার হতে থাকে। কেউ তাকে সাহায্য করতে পারে না। রবারের থলির মতো মিনিট 2 মধ্যে সমস্ত রক্ত ঝরে গিয়ে যেন সে চুপসে সাবার হয়ে যায়। সে যে স্কুলে এত ভালো অঙ্ক কষতে পারত, তা এখন আর কি কাজেই বা আসবে। মাসের পর মাস কেটে যায়। 1918 খ্রিস্টাব্দের গ্রীষ্মকাল। নরশোণিত পাতের এমন ভীষণ সময় আর কখনো আসেনি। এখানে যারা আছে সবাই জানে যে যুদ্ধে আমরা হারছি। এ সম্বন্ধে বেশি কথা কেউ বলে না। আমরা কেবলই হটে যাচ্ছি। এ বিরাট আক্রমণের পর আমরা আর ফিরতি আক্রমণ করতে পারব না। আমাদের আর লোক নেই, হাতিয়ারও নেই। তবু যুদ্ধ চলতে থাকে, লোক মরতেই থাকে। 1918 সালের গ্রীষ্ম জীবন তার শূন্যপ্রায় ভাণ্ডটা নিয়ে এতটা বাঞ্ছনীয় আমাদের কাছে কোনোদিনও আর ঠেকেনি। আমাদের কুটির ঘেরা মাঠে পোস্ত গাছগুলো রাঙা ফুল ফুটিয়েছে। ঘাসের শীষে চিকুন গোল গোল ঘাসের পোকাগুলো বসে আছে। অস্পষ্ট গৃহকোণের উষ্ণতা, অন্ধকারের রহস্য মোড়া গাছপালা, আকাশের তারা, ছলছল জলস্রোত, স্বপ্ন আর একটানা ঘুম। ওগো জীবন, জীবন, জীবন। 1918 সালের গ্রীষ্মকাল, ফ্রন্টে ফিরে যাবার দুঃখ এমন মুখ বুজে আর কোনোদিন সহ্য করিনি। শান্তি এবং সন্ধির গুজব আকাশ বাতাসকে চঞ্চল করে তুলেছে। আমাদের অন্তঃকরণ তাই আজ আবার সেই ফ্রন্টে ফিরে যেতে বেদনা পাচ্ছে। 1918 সালের গ্রীষ্মকাল, গোলাগুলির মুখে এসে জীবন এত তিক্ত, এত আশঙ্কায় পরিপূর্ণ আর কখনো ঠেকেনি। গোলাবর্ষণের সময় মাটির মধ্যে বিমর্ষ মুখ লুকিয়ে এমন করে একটা চিন্তাকে আর কখনো আঁকড়ে ধরিনি। না না, না গো, এই শেষ মুহূর্তে আর সয় না। 1918 সালের গ্রীষ্ম ঋতু, আশার বাতাস, অধীরতার হতাশার মর্মবেদনা, মৃত্যুর প্রকাণ্ড ভয় গোলাগুলিতে চষে ফেলা মাঠের উপর দিয়ে বয়ে যাচ্ছে। কেবল এই অর্থহীন প্রশ্ন, কেন? কেন এর শেষ হচ্ছে না? যুদ্ধ সমাপ্তির এই জনরব দিকে দিকে কেন ঘুরে বেড়াচ্ছে? আজকাল এদিকটায় এত বেশি উড়োজাহাজ এসে পড়েছে যে তারা খরগোশ তাড়ানোর মতো এক একজন মানুষকে তাড়া করতে আরম্ভ করেছে। যদি একখানা জার্মান উড়োজাহাজ ওড়ে, তো তার জায়গায় 5খানা ইংলিশ এবং আমেরিকান উড়োজাহাজ এগিয়ে আসে। একজন ক্ষুধার্ত হতভাগ্য জার্মান সৈন্যের জন্যে 5 জন সুস্পষ্ট তাজা শত্রু আছে। জার্মানদের যেখানে একখানা পাউরুটি, ওদের সেখানে 50 টিন কর্ন বিফ। আমরা যে ঠিক হেরে যাচ্ছি তা নয়, কারণ সৈনিক হিসেবে ওদের চেয়ে আমরা অনেক ভালো, অনেক অভিজ্ঞ। কিন্তু অস্ত্রশস্ত্রের সংখ্যাধিক্যে
ওরা আমাদের দাবিয়ে দিচ্ছে। খাবার আনতে গিয়ে কাঠ গুলির ঘায়ে পড়ে গেল। ছিলুম মাত্র আমরা দুজন সঙ্গী। আমি তার ক্ষত বেঁধে দিতে লাগলুম। তার পায়ের সামনের হাড়টা থেতো হয়ে গেছে। কাঠ যন্ত্রণায় গোঙাতে গোঙাতে বলতে লাগল, যুদ্ধ অবসানের মুখে পোড়া কপালে এই হল। আমি তাকে আশ্বাস দিয়ে বলি, কে জানে এখনো কতদিনই ধুন্ধুমার চলবে। এখনকার মতো তুমি তো বেঁচে গেলে। পাটা থেকে হু হু করে রক্ত ছুটতে থাকে। কাঠকে একলা ফেলে রেখে এখন স্ট্রেচার খুঁজতে যাওয়া চলবে না। তাছাড়া কাছাকাছি বাহকদের ঘাঁটি কোথায় আছে তাও আমি জানি নে। কাঠ হালকা মানুষ, কাজে আমি তাকে পিঠে তুলে নিয়ে হাসপাতালের দিকে চললুম। রাস্তায় দুবার আমরা জিরোই। কাঠের ভীষণ যন্ত্রণা হতে থাকে। আমরা বেশি কথা কই না। আমি জামার বোতাম খুলে দিয়েছি। ঘামছি আর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। বহনের পরিশ্রমে আমার মুখ চোখ লাল হয়ে উঠেছে। তা হলেও আমরা চলেছি, কারণ জায়গাটা বড় বিপজ্জনক। প্রায় দু একটা গোলার তীক্ষ্ণ শব্দ পাচ্ছি। যত তাড়াতাড়ি পারি আমি চলেছি, কারণ কাঠের দেহ থেকে মাটিতে রক্ত ঝরে পড়ছে। গোলা ফাটার সময় আমরা যে ভালো করে আড়াল নিতে পারছি তাও নয়। একটা ছোট গাড়ে আমরা বিশ্রাম করতে নামি। আমার বোতল থেকে একটু চা বার করে কাঠের গলায় ঢেলে দিই। নিজে একটা সিগারেট টানতে টানতে বলি, কাঠ, এইবার দুজনে বুঝি ছাড়াছাড়ি হয়। সে চুপ করে আমার মুখের দিকে তাকায়। আমি বলতে থাকি, সেই হাঁসচুরির কথা মনে পড়ে কাঠ? আর আমি যখন নতুন রং রুট, তখন ব্যারাজের মধ্যে থেকে তুমি কেমন করে আমায় বার করে এনেছিলে মনে আছে? সে তো প্রায় ৩ বছর হয়ে গেল না? সে ঘাড় নাড়ে। আমার মনের মধ্যে নির্বান্ধবের বেদনা জাগতে থাকে। যখন কাঠকে নিয়ে যাবে, আমার আর একজন বন্ধুও বাকি থাকবে না। নিজেকে আমার অতি দুঃখী বলে মনে হয়। এই কাঠ, আমার বন্ধু কাঠ। আর কোনো মানুষকে এর মতো করে আমি জানি নে। আমার ৩ বছরের সুখ দুঃখের অংশীদার এই কাঠ। এর সঙ্গে আর আমার দেখা হবে না। এ যে অসম্ভব। আমি বলি, কাঠ, তোমার বাড়ির ঠিকানা আমায় দাও। আর এই নাও আমার ঠিকানা। এই বলে আমি তার ঠিকানা আমার নোটবইয়ে টুকিনি। যদিও সে এখনও এখানে বসে আছে, তবু নিজেকে কিরকম একলা একলা বোধ হচ্ছে। আমি কি নিজেই নিজের পায়ে গুলি বসিয়ে দিতে পারি না, যাতে দুজনে একসঙ্গে যেতে পারি? হঠাৎ কাঠ ঘর ঘর শব্দ করে ওঠে। তার মুখ সবুজ হয়ে আসে। সে বলে, চলো এগিয়ে যাই। আমি এক লাফে উঠে দাঁড়াই। তাকে কাঁধে তুলে, যাতে তার পায়ে বেশি ঝাঁকুনি না লাগে এমনইভাবে পায়ে পায়ে এগিয়ে চলি। আমার গলা শুকিয়ে আসতে থাকে। আমার চোখের সামনে সবকিছু যেন নাচতে থাকে। তবু আমি টলতে টলতে এক রোখে চলতে থাকি। অবশেষে হাসপাতালে এসে পৌঁছুই। সেখানে হাঁটু গেড়ে বসে কাঠকে নামিয়ে রাখি। মাথা ঝিমঝিম করতে থাকে। কয়েক মিনিট পরে আমি উঠে দাঁড়াই। আমার হাত পা তখনও কাঁপতে থাকে। আমার জলের বোতলটা বার করে এক ঢোক জল খেয়ে নিই। যাক, কাঠ তবু রক্ষা পেল। এতক্ষণে আমার কানে মানুষের গলার শব্দ প্রবেশ করে। একজন আর্দালি বলে, এত খেটে বয়ে আনবার দরকার ছিল না। আমি বুঝতে না পেরে তার দিকে তাকাই। সে কাঠের দিকে আঙুল দেখিয়ে বলে, ও তো হয়ে গেছে। আমি বুঝতে পারি না। বলি, ওর পায়ে গুলি লেগেছে? আর্দালি বলে, হ্যাঁ, তাও লেগেছে বটে। আমি ঘুরে তাকাই। এখনো আমার চোখের ঝাপসা ভাব কাটেনি। আবার ঘাম হতে থাকে। আমি চোখ মুছে ভালো করে কাঠের দিকে তাকাই। সে স্থির হয়ে শুয়ে রয়েছে। আমি তাড়াতাড়ি বলি, অজ্ঞান হয়ে গেছে? আর্দালি বলে, আমি তোমার চেয়ে ভালো বুঝি, ও মরে গেছে। আমি ঘাড় নেড়ে বলি, অসম্ভব। 10 মিনিট আগেও আমি ওর সঙ্গে কথা বলেছি। ও অজ্ঞান হয়ে পড়েছে। কাঠের হাত এখনো গরম রয়েছে। আমি একটু চা দিয়ে তার রগটা মুছে দিয়ে ঘাড়ের কাছে হাত বুলোতে থাকি। হাতে চটচটে কি একটা লাগে। হাত সরিয়ে নিয়ে দেখি রক্ত। আর্দালি বললে, দেখলে? রাস্তায় আসতে আসতে অজান্তে কাঠের ঘাড়ে এক টুকরো গোলার কুচি এসে লেগেছিল। এতটুকু একটি ফুটো, ছোট্ট একটি কুচি এসে লেগেছে, কিন্তু এই যথেষ্ট। কাঠ মারা গেছে। আস্তে আস্তে আমি উঠে পড়ি। লান্স কর্পোরাল আমায় জিজ্ঞেস করেন, তুমি কি ওর মাইনের খাতা আর জিনিসপত্র নিয়ে যেতে চাও? আমি ঘাড় নাড়তে তিনি আমার হাতে সব দেন। আর্দালিটার ধাঁধা লেগে যায়। সে বলে, তোমার সঙ্গে ওর আত্মীয়তা নেই, আছে নাকি? না, কাঠ আমার কেউ নয়। শরৎকাল। পুরনো অভিজ্ঞ যোদ্ধাদের মধ্যে বিশেষ কেউ আর বাকি নেই। আমাদের ক্লাসের 7 জনের মধ্যে কেবল আমিই টিকে আছি। সকলেই শান্তি আর সন্ধির কথা বলছে। এবারেও যদি তা মরীচিকার মতো মিথ্যে হয়ে যায়, তো তারা ক্ষেপে উঠবে।
আশা বড় উঁচুতে উঠেছে। একটা ওলটপালট না করে তাকে ছিনিয়ে নেওয়া যাবে না। যদি শান্তি না হয় তাহলে বিপ্লব হবে। খানিকটা বিষাক্ত গ্যাস টেনে নেওয়ার ফলে আমি 14 দিন বিশ্রাম পেয়েছি। একটা ছোট বাগানে সারাদিন আমি রোদ পোহাই। শীঘ্রই সন্ধি হবে, এখন আমিও একথা বিশ্বাস করি। তারপর আমরা বাড়ি ফিরে যাব। এইখানে আমার চিন্তাস্রোত বন্ধ হয়ে যায়। তারপর কি হবে জানি নে। যা কিছু দেখেছি, যা কিছু ঘটে চলেছে, তারই শুধু একটা অনুভূতি আছে। জীবনের আকাঙ্ক্ষা, গৃহপ্রীতি, রক্ত লালসা, মুক্তির নেশা। কিন্তু জীবন একেবারে যেন উদ্দেশ্যহীন। যদি 1916 খ্রিস্টাব্দে আমরা ঘরে ফিরতে পারতুম, আমাদের ক্লেশ ভোগ এবং অভিজ্ঞতার ভিতর যে শক্তি সঞ্চয় করেছিলাম তাতে একটা ঝড় বইয়ে দিতে পারতুম। কিন্তু এখন আমরা শ্রান্ত, ক্লান্ত, নিষ্পেষিত, চূর্ণ বিচূর্ণ, দগ্ধ। আমাদের কোনো কিছুতে শিকড় গাড়ার সাধ্য নেই। আমাদের সব আশা ছাই হয়ে গেছে। আজ ফিরে গিয়ে আমাদের হারানো পথ কোনো মতেই আমরা খুঁজে পাব না। কেউ আমাদের বুঝবে না, কারণ যেসব মানুষ আমাদের আগে পৃথিবীতে এসেছিল তারা যদিও এই কয় বছর আমাদের সঙ্গে এখানে কাটিয়েছে, তাদের সকলেরই ঘর আছে, একটা করে পেশাও আছে। তারা এখন তাদের সেই পুরনো কর্মক্ষেত্রেই ফিরে যাবে। যুদ্ধের কথা তারা বিস্মৃত হবে। আর আমাদের পরে যারা এলো তাদের কাছে আমরা একেবারে অজানা থাকব। তারা আমাদের একপাশে ঠেলে ফেলে দিয়ে চলে যাবে। এমনকি নিজেদের কাছেও আমরা একটা অনাবশ্যক বাহুল্যের মতো হয়ে থাকব। আমাদের বয়স যেমন বাড়তে থাকবে, কেউ কেউ নিজেকে খাপ খাইয়ে নেবে, কেউ কেউ ভবিষ্যতের পায়ে আত্মসমর্পণ করবে, আর অধিকাংশই হয়ে পড়বে বিভ্রান্ত। দিন কেটে যাবে, শেষে ধ্বংসের মধ্যে হবে আমাদের অবসান। কিন্তু হয়তো আমি যা ভাবছি এ সবই আমার মন খারাপ আর ভয়ের দরুন হচ্ছে। একবার সেই সারি সারি পপলার বৃথির তলায় দাঁড়াতে পারলেই তাদের পত্র মর্মরের ধ্বনিতে এ সমস্ত দুঃস্বপ্ন ধুলোর মতো কোথায় উড়ে যাবে। এখানকার গাছগুলো সোনার সাজে সেজেছে। পাহাড়ে আশফলগুলো পাতার আড়ালে লাল টকটক করছে। ধবধবে গাঁয়ের রাস্তাগুলি দিকপ্রান্তে গিয়ে মিলিয়ে গেছে। আর খাবারের দোকানে দোকানে শান্তির জনরব যেন মৌচাকের গুঞ্জনের মতো শোনাচ্ছে। আমি উঠে দাঁড়াই। 1918 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে একদিন সারা ফ্রন্টলাইন এত নিস্তব্ধ, এত শান্ত যে সেদিনকার যুদ্ধের রিপোর্টে কেবল এই কটি কথা লেখা হয়েছে: ইম হেস্টেন নিক্স নয়েস, অর্থাৎ পশ্চিম সীমান্তে আর নতুন কিছু নেই। অল কোয়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। ঠিক সেই দিন সে ধরাশায়ী হল। মাটির উপর সে উপর হয়ে পড়েছিল, মনে হচ্ছিল যেন ঘুমোচ্ছে। তাকে উল্টে ফেলে দেখা গেল সে বেশি কষ্ট পায়নি। তার মুখে একটা প্রশান্তির ভাব। এতদিনে যে অবসান এসে পৌঁছল তাতে যেন সে আনন্দিত হয়ে উঠেছে। শেষ হল এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অল কোয়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। পড়ছিলাম এর 7ম ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।